সামনের খালি গাছটা তোমরা দেখো, ওই গাছটা অদ্ভুত। তুই আবার গাড়ির কাছে এসে শুয়ে আছিস কেন? এই আবার আমরা চলে এসেছি, ব্লগারদের লাইফ পুরো হেল্প করে দিয়েছি। ভাত খাওয়া যাবে এই রাস্তায়। দেখো পুরো একটা ট্রাক উল্টে পড়ে রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এর আগের এপিসোডে তোমরা দেখেছো তাহাপাড়া ধামে আমরা গেছিলাম, ওখানে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল। আমরা এটা নেক্সট ডে সেই তাহাপাড়া ধামেই আবার যাব। ওখানে কিছু ভোগ বিতরণ রয়েছে, আমরা সেই ভোগ দেবো ওখানে, সেইগুলো করব। করার পর আরও দুটো স্পট ভিজিট করব। মস্তক মুন্ডনে যাব, আর ওখান থেকে কিরিটেশ্বরী যে মন্দির আছে, টেম্পল আছে, ওই টেম্পলে যাব, কিরিটেশ্বরী টেম্পলে যাব। এই দুটো জায়গা আমাদের জাস্ট ভিজিট করার আছে। আর যদি টাইম পাই কর্ণ সুবর্ণ যাব, বিকজ আমাদের আজকেই কলকাতা ব্যাক করতে হবে। আমাদের আজকে কলকাতা ব্যাক না করলে আমাদের কালকে কিছু কাজ রয়েছে, কিছু অফিসিয়াল ওয়ার্ক রয়েছে, তাই জন্য সেটা আমাদের কমপ্লিট করতে হবে। সেখানে আমাদের আজকেই পুরো কমপ্লিট করে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের আর টাইম নেই। আমরা জাস্ট একদিনের জন্য এসেছিলাম, তোমরা জানো। তো চলো আমরা এখন এখান থেকে বেরোই। এখন মোটামুটি 9টা বাজে। স্টাইল করে যাচ্ছে বুলেট নিয়ে, দেখবি সামনের খালি গাছটা তোমরা দেখো, ওই গাছটা অদ্ভুত। গাছটা পুরো একদম গোল মতো হয়ে রয়েছে, একদম দারুণ গাছ। আর এটা হচ্ছে আম গাছ। আর রাস্তায় যেতে যেতে অনেক আম গাছ দেখছিলাম, পুরো একদম বেটে আম গাছ, পুরো নিচ অব্দি একদম পুরো আম গাছগুলো। খুব সুন্দর। মিলিটারির বাস আসছে এখান থেকে, প্রচুর মিলিটারি আসছে। আগে দেখলে খাবার দাবার নিয়ে গেল, এই দেখে খাবার নিয়ে যাচ্ছে, প্রচুর মিলিটারি। কিছু একটা হয়েছে, হওয়ার কিছু নেই, কোথাও হয়তো যাচ্ছে। না ওই দেখ গাড়ি শুধু মিলিটারি যাচ্ছে, ওই খাবার দাবার খাবার কিছুটা ভেতরে নিয়ে যাচ্ছে। না এরকম বলে গ্যাস নিয়ে গেল তার আগে। না অনেক কিছু ভেতরে রয়েছে, অনেক কিছু দেখো পেটি করে কি সব, দেখো বস্তা পেটি করে সব নিয়ে যাচ্ছে অনেক কিছু। এটাই বলছি, কোনো একটা কিছু হয়েছে কোথাও, সেটাই গাড়ি দেখায়। যাই হোক, আমাদের ইন্ডিয়ান আর্মি সবকিছু সামলানোর জন্য প্রস্তুত, কোনো অসুবিধা নেই। স্যালুট টু আর ইন্ডিয়ান আর্মি। আমি এক জায়গায় নেমেছি, খালি দেখো আম গাছগুলো খালি দেখো, দারুণ আম গাছ। দেখো, দেখছো আম গাছগুলো দেখো খালি, পুরো ভেতরে পুরো রাস্তা চলে গেছে। এ দেখো পুরো আম বাগান। দুর্দান্ত। এই রাস্তা দিয়ে আমার মনে হয় ভেতরে কেউ থাকেও, গ্রাম টাম আছে জানি না সেটা, বাট ভেতরে রাস্তা চলে গেছে পুরো আম বাগানের মধ্যে দিয়ে। খুব সুন্দর জায়গা। তুই আবার গাড়ির কাছে এসে শুয়ে আছিস কেন? সর। হ্যাঁ চলো। এই আবার আমরা চলে এসেছি বাজার। যখনই ব্লগ করতে যাবো, মানে ব্লগারদের লাইফ পুরো হেল্প করে দিয়েছে এই হর্নি ড্রাইভারগুলো। এই আমাদের হর্নি ড্রাইভার যাচ্ছে গৌতম কাকু, ও বাজিয়ে দিল। যাই হোক, এখানে আমরা আবার চলে এসেছি প্রভুর ধামে। এখান থেকে ওখানে দেখতে পাচ্ছি গরম গরম লুচি রেখে দিয়েছে, গরম গরম লুচি টিফিন করবো, খাবো, আর প্রভুর ধামে ঢুকবো। চলো, কচুরি ভালো। তোমরা আগের এপিসোডে দেখেছিলে, তোমাদের দেখিয়েছিলাম অনেকটা বিকেল হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আজকে একদম পুরো ফুল ডে লাইটে ক্যাপচার করছি, খুব সুন্দর দেখতে লাগছে।
আচ্ছা, এখানে আশ্রমে কিন্তু ভোগ পাওয়া যায়। ভোগের টিকিট এখান থেকে নিতে হবে, ফ্রি অফ কস্ট, কোনো রকম কিন্তু মূল্য লাগে না এখানে ভোগ নেওয়ার জন্য। এখান থেকে টিকিট নিতে হবে, এই ঘর থেকে, এই ঘরের এখানে এসে টিকিট নিতে হবে। আর টিকিট 10:30 থেকে দেওয়া শুরু হয় 11টা অবধি। 11টার পর আর দেওয়া হয় না, 10:30 থেকে 11টা অবধি এসে টিকিট কালেক্ট করে আর 12টা থেকে ভোগ দেওয়া হয়। 12টা থেকে 12:30টার মধ্যে ভোগ দেওয়া হয়। ওই ভোগ এসে এখান থেকে কিন্তু সবাই, যে কেউ এসে বিনামূল্যে কিন্তু খেতে পারে। জমিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল এখান থেকে। আর মিষ্টির দোকানটা, হ্যাঁ টিফিন, ওই তো টিফিন খাওয়া হলো, জমিয়ে টিফিন খাওয়া হয়ে গেল। আর যেখান থেকে টিফিন খেলাম ওখানটার নাম কি জানো? শ্রী জগৎবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার নাকি? মিষ্টান্ন ভাণ্ডার, এটা হচ্ছে নাম। আর ঠিক এটা হচ্ছে এই ধামের একদম অপোজিটে। খুব সুন্দর এরা মিষ্টি, হ্যাঁ অল্প পয়সায় খুব সুন্দর এরা টিফিনের ব্রেকফাস্টের ব্যবস্থাও রয়েছে। এখানে অনেক ভালো ভালো মিষ্টিও রয়েছে। তোমরা এখানে এলে ছানা বড়াটা ট্রাই করো, ছানা বড়াটা খুব ভালো এখানকার, মানে ফেমাস মিষ্টির মধ্যে ছানা বড়াটা। তো ছানা বড়াটা তোমরা ট্রাই করো। আর এখন আমরা যাচ্ছি মস্তক বন্ধনে। রাস্তা দেখেছো? খুব সুন্দর, মানে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, একদম দারুণ রাস্তা। আচ্ছা, এই আমরা যে মস্তক মুন্ডনে এলাম, শুনে নাও এই জায়গাটা মানে মানে কি জায়গা, কেন, কি, সেটা পুরো বলে দিই। হ্যাঁ, এটা হচ্ছে প্রভু জগৎবন্ধুর হচ্ছে এখানে মস্তক মুন্ডন হয়েছিল। এই কারণে এখানটায় নামটা, এই জায়গার নাম হয়েছে মস্তক মুন্ডন। আর প্রভু জগৎবন্ধুর হয় না যে রিচুয়ালসগুলো, ওনার মাথার চুল আর কি ন্যাড়া করা হয়েছিল, এবং এখানে ওই সিদ্ধি লাভ এবং পৈতা যা যা হয় সেটা এখানে রিচুয়ালসগুলো করা হয়েছিল। এবং এখানে একটা গাছ আছে, সেই গাছের নিচে এটা করা হয়েছিল, সেই গাছটা এখনও আছে, তাই জন্য এই জায়গাটার নাম হয়েছে মস্তক মুন্ডন। আচ্ছা, এখানে যে ইঁটগুলো রয়েছে, ইঁটগুলো কেন বাঁধা রয়েছে? ইঁটগুলো বাঁধা রয়েছে এই কারণেই যে মানুষের অনেক মনের কামনা থাকে, মানে ইচ্ছে থাকে, যেটা পূরণ হয়, সেটা এখানে ইটের মধ্যে দড়ি দিয়ে বেঁধে এই গাছের মধ্যে যদি ওই মনের ইচ্ছেটা বলে, যেটা পূরণ হোক তুমি আশা করো, সেটা বলে যদি এখানে বেঁধে যাওয়া হয়, তাহলে বলা হয় যে এই মনের ইচ্ছেটা বা মনের কামনাটা বা বাসনাটা সেটা পূর্ণ হয়। এবং ওই ইচ্ছেটা পূরণ হলে শুধু ওইটুকুতেই নয়, ওই যে ইচ্ছেটা পূরণ হলে এখানে এসে একটা ইট তোমাকে খুলে দিয়ে যেতে হবে। মস্তক মুন্ডনে আমাদের ঘোরা হয়ে গেল। এবার ওখান থেকে আমরা সোজা যাচ্ছি কিরিটেশ্বরী টেম্পেলে। প্রায় চলেই এসছি, আর 500 মিটার, মানে 1 মিনিটের মতো লাগবে। ছাগল বসে আছে কোথায়? মায়ের মাথার মুকুট পড়েছিল, যে মুকুটটা আছে। হ্যাঁ, তো নিশ্চয়ই আছে। এই শিলাকে কেন্দ্র করে আমাদের ইতিহাস। কিরিট কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে। কেউ বলছেন কিরিট মানে মুকুট, কেউ বলছেন কিরিট মানে কপাল। করটি থেকে কিরিটি, স্কালটা, খুপড়িটা, এই করটি আমাদের 3টে ভাগে বিভক্ত। আমাদের শাস্ত্রে প্রথম ভাগের নাম সূর্য, দ্বিতীয় ভাগের নাম চন্দ্র, আর তৃতীয় ভাগের নাম জ্ঞান। সূর্য, চন্দ্র, জ্ঞান।
এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী। নাটোর হচ্ছে পূর্ববঙ্গে। নকশার মধ্যে মাকে দেখুন ত্রিনয়নী জিহ্বা পাচ্ছেন, কিন্তু বাকি যে নকশা দেখছেন এই নকশা কিন্তু ফুল পাতা পাতা নয়। এই নকশা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র, তিব্বতী তান্ত্রিকদের একটা রমনামা এই পীঠস্থানে প্রাচীন যুগে ছিল। তাই রানী ভবানী মন্দির প্রতিষ্ঠার সময় ইতিহাসটা জানতেন বলে উনি এই নকশা দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন এটা বৌদ্ধ কালচার। এবার বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের গম্বুজটাকে লক্ষ্য করবেন, দেখুন ভেতরে চাল, স্টেট চাল, চার চালা, ত্রিকোণ আকৃতি, সম্পূর্ণ হিন্দু স্থাপত্য, কোনো দ্বিমত নাই এই চালে, সম্পূর্ণ হিন্দু স্থাপত্য। অথচ এই চালটাকে গিয়ে যখন বাইরে দেখবেন অদ্ভুত গঠনশৈলী, চালের আর্কিটেকচারটা এইরকম, বাইরেটা, ভেতরটা সম্পূর্ণ স্টেট, বাইরেটা আবার এইরকম। এর মধ্যে আবার তিনটে ধর্ম, চার চালা হিন্দু স্থাপত্য, আমাদের শাস্ত্রে এক চালা, দু চালা, চার চালা। চার চালাটা আমাদের, পেটটা ইসলামী স্থাপত্য, ওটা মসজিদের ডুম, আর মাঝখান থেকে অগ্রভাগটা হয়ে গেল প্যাগোডা। নেপাল তিব্বতের মন্দিরগুলো দেখবেন এটাকে প্যাগোডা বলা হয়। কি অদ্ভুত একটা গঠনশৈলী রানী ভবানী দিয়ে গিয়েছিলেন, আজকে সারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছে কিরিটেশ্বরীর মধ্যে। রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন, দেখেন ভালো করে। এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। এই মূর্তি নাটোরে রানী ভবানী রেখে গেছেন। এই মূর্তি মা কিরিটেশ্বরীর মূল মূর্তির ছবি। এটা নিরাপত্তার কারণে বাইরে থাকে, বন্ধ থাকে, মন্দিরে থাকে না, নিরাপত্তার কারণে। পৌষ মাসের 4টে মঙ্গলবার দুপুর 1টা থেকে সন্ধ্যে পর্যন্ত যদি আসতে পারেন তাহলে এই মূর্তি আপনাদের দর্শন হবে। এখানে রাজবেশে দর্শন হবে। 4 দিন মাকে রাজবেশের জন্য বের করা হয়। মেলা বসে, প্রচুর লোকের ঢল নামে, মাকে কিছু করে জন্য রাজবেশে বের করা হয়। এর গুরুত্ব কি? রানী ভবানী মূর্তি নিরাপত্তার প্রয়োজন মনে করলেন কেন? এবার এই মুখের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। খুব ভালো করে স্টাইল ফলো করুন। আসছে বুদ্ধিস্ট, দেখুন মুখমণ্ডলী বুদ্ধের ছাপ আছে। তাহলে এক সময় যে বৌদ্ধ তন্ত্রের প্রভাব যে ছিল, তো আপনার আমার গল্প নয়, মুখমণ্ডলী প্রমাণ করছে, নকশা প্রমাণ করে দিচ্ছে। কিন্তু মিস করবেন না স্মৃতি, বাইরে বেরিয়ে পিছনে একটা ধ্বংস মন্দির দাঁড়িয়ে আছে। ওই হচ্ছে মায়ের মূল মন্দির ছিল, 900 বছর ইতিহাস। আজকে সে অবজ্ঞার অবহেলায় দাঁড়িয়ে থেকে দেখুন, স্পর্শ করে আশীর্বাদ নিয়ে ওই ধ্বংসের ছবি একটা তুলে নেবেন। ওই হচ্ছে প্রথম ভিটি, 900 বছর। শুনলেন কিছুটা ইতিহাস তো বললেনই, ঠাকুরমশাই ভেতরে বললেন। এবার যেটা আরও জানা যায় সেটা হচ্ছে কিরিটেশ্বরী মন্দির। এটা হচ্ছে প্রায় 1000 বছরেরও পুরনো মন্দির, অনেক পুরনো মন্দির। কিরিটিকোনা গ্রামে অবস্থিত এই মন্দিরটা, তার নাম কিরিটেশ্বরী। আর এই মন্দিরে কথিত আছে মায়ের মুকুট পড়েছিল, কিন্তু ঠাকুরমশাই বললেন যে মায়ের করটি পড়েছিল এইখানে। ঠাকুরমশাইয়ের বক্তব্য আপনারা শুনলেন, এটা আছে। আর মায়ের মন্দির যেটা এখন আমরা দেখালাম, সেই মন্দিরটা হচ্ছে পরে তৈরি হয়েছে। আদি মন্দিরটাও আপনারা ওটাও দেখেছেন, অলরেডি দেখেছেন আদি মন্দিরটা। 1405 সালে আদি মন্দিরটা ধ্বংস হয়ে যায়। তারপরে রাজা দর্পনারায়ণ, উনি এটা তৈরি করেন, এই মন্দিরটা রাজা দর্পনারায়ণ তৈরি করেন। আর তার আগে যে মন্দিরটা, আদি মন্দিরটা, ওখানে ঠাকুরমশাই বললেন রানী তৈরি করে গেছেন, সেই সমস্ত ইতিহাস আপনারা শুনেছেন এখানে। আর এটাও কথিত আছে যে এটা 51 সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ এইটা। আর এটাও কথিত আছে যে মানে এখানকার যখন মানে রাজা মানে নবাব ছিল, লাস্ট নবাব যে সিরাজউদ্দৌলার পরে যিনি এসেছিলেন সেটা হচ্ছে মির্জাফর যখন মৃত্যুশয্যায় ছিলেন, তার লেপ্রসি মানে কুষ্ঠরোগ হয়েছিল, তখন কিন্তু উনি মায়ের এই চরণামৃত খাওয়ার জন্য উনি আর্জি জানিয়েছিলেন, অনুরোধ করেছিলেন। এটা ইতিহাসে আছে, কথিত আছে ব্যাপারটা। তো এইখানে তোমরা অবশ্যই এসো, এই জায়গাটা ভীষণই সুন্দর। এইটা কিন্তু আবার মানে ইন্ডিয়ার মধ্যে বেস্ট ভিলেজেরও মানে ট্যুরিজম ভিলেজ হিসেবেও কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। সেপ্টেম্বর 2023-তে এটা কিন্তু বেস্ট মানে ট্যুরিজম ভিলেজ হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু এইটা। এবার আমাদের তো 3টে স্পট ভিজিট করা হয়ে গেল। এখন তো আমাদের আর কোনো স্পট ভিজিট করার ব্যাপার নেই। এখন আমরা যাবো ধাপাড়া ধামে। ওখানে যে ভোগের যে টিকিট কেটেছিলাম আমরা, ওখান থেকে যে ভোগের টিকিট নিয়েছিলাম, ওই টিকিট নিয়ে ভোগ নেবো, ভোগ নিয়ে ভোগ আমরা খাবো।
আর ভোগ খেয়ে তারপরে আমরা বাড়ির জন্য বেরিয়ে যাব। তাহলে চলো এখান থেকে যাওয়া যাক ঢাবাপাড়া দামের দিক। এই যে এখানে প্রভুর ভোগ খাওয়া হয়, এই যে এখানে ভোগ খাওয়া হয়। টোকেনগুলো আপনারা গেটে দেবেন, টোকেনগুলো গেটে দিলেই এখানে আপনাদের ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে নিচে বসে ভোগ খাওয়ানো হয়। আপনারা 4 জন নাকি? হ্যাঁ 5 জন আছি। যে কুপন নিয়েছিলাম সেই কুপনে আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে। এবার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়ির দিকে এখন মোটামুটি লাগবে হচ্ছে 6 ঘন্টার মতো তো টাইম দেখাচ্ছে গুগলে, দেখা যাক। চলো এখান থেকে একেবারে বেরিয়ে যাওয়া যাক বাড়ির জন্য। এবার আমরা উঠে গেছি বহরমপুর বাইপাসে, এখন বাজে 2টো, ঠিক 8 ঘন্টা লাগলো, 30 মিনিটস আমাদের ওখান থেকে বেরোতে লাগলো। বেরিয়ে আমরা পুরো বাইপাসে উঠে গেছি। বহরমপুর টাউন বাইপাস করে আমরা বেরিয়ে যাবো একদম সোজা কলকাতার দিকে। রাস্তা দেখো খালি মাখনের মতো রাস্তা, মানে ভাত খাওয়া যাবে এই রাস্তায়, দুর্দান্ত রাস্তা, মানে রাস্তার কোয়ালিটি দেখো খালি, মানে ড্রাইভারদের জন্য এই রাস্তাটা একদম প্যারাডাইস, মানে এখানে গাড়ি চালানো। কি রাস্তা মাইরি, NH34, এখন নতুন নাম হয়েছে NH34 এর হচ্ছে NH12। দেখো পুরো একটা ট্রাক উল্টে পড়ে রয়েছে, দেখো পুরো ট্রাক উল্টে পড়ে রয়েছে। কি মাল আছে তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা প্রায় 50 কিলোমিটার্সের মতো কভার করে ফেলেছি, এখনও 4 আওয়ার 51 মিনিটস দেখাচ্ছে। আমরা পলাশি ক্রস করে গেছি অনেকক্ষণ আগেই। রাতে 8 বাজে আর এখন এসে পৌঁছলাম এই বেথুয়া রোডই। এখানে স্লাইড একটু হালকা ট্রাফিক আছে, এই ট্রাফিকটা কাটিয়ে দিলেই আবার ফাঁকা রাস্তা। দেখো এটার জন্য আমি ভিডিওটা অন করলাম, সব কটা ইকো গাড়ি, মারুতি ইকো গাড়ি, সব লাইন দিয়ে যাচ্ছে। এটা কোইন্সিডেন্স না একসাথে সবাই মিলে যাচ্ছে আমি বুঝতে পারছি না, সব একসাথে প্রত্যেকটা ইকো গাড়ি, দেখো প্রত্যেকটা ইকো গাড়ি সামনেও যাচ্ছে। সব ভাড়া করে মনে হয় একসাথে কোথাও যাচ্ছে, নাহলে এত ইকো গাড়ি কোত্থেকে আসবে। আমরা কৃষ্ণনগর তো ঢুকে বেরিয়ে চলে এসেছি, এত ভালো রাস্তা করে দিয়েছে এখানে কৃষ্ণনগরের এখানে, মানে একদম মানে কোনো কথা হবে না, মাখন পুরো একদম পুরো বাটার রাস্তা, বাটার। বন্ধুরা রানাঘাটে চলে এসেছি, আর রানাঘাটের জ্যাম আছে ন্যাভিগেশনে তাই দেখাচ্ছে, আর আমরা ফেসও করছি, এখানে কনস্ট্রাকশন কাজ চলছে রাস্তার, তাই জন্য পুরো জ্যাম লেগে রয়েছে। প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে থাকার পর আবার ট্রাফিক ছাড়লো, এই যাচ্ছি, পুরো ডাইভারশন করে রেখেছে। রানাঘাটের জ্যাম কাটানোর জন্য ভেতরে অলিগলি দিয়ে ঢুকে, রানাঘাটের ভেতর দিয়ে ঢুকে এই রানাঘাটের রেল ক্রসিংয়ে এসে এবার দাঁড়িয়ে রয়েছে। আমরা রানাঘাটের জ্যাম ক্রস করে আবার হাইওয়ে ধরে নিয়েছি, আর এখান থেকে আর কোনো জ্যামও পাবো না খুব একটা, আর বেশি কোনো আমাদের বাড়ি পৌঁছতে টাইমও লাগবে না। 3 আওয়ার্স 27 মিনিটস দেখাচ্ছে, 115 কিলোমিটার, দেখা যাক। প্রায় 4.5 ঘন্টা কন্টিনিউয়াসিং ড্রাইভিংয়ের পর আমরা এসে একটা জায়গায় দাঁড়িয়েছি। জায়গাটা হচ্ছে শঙ্খনগর বাঁশবেড়িয়া বলে জায়গা, চায়ের দোকান, এখানে দাঁড়িয়েছি। এটা একটুখানি চা খাবো, যাই হোক হালকা ফুলকা একটু টিফিন খাবো, খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো, আর দাঁড়াবো না, সোজা বাড়ির দিকে।
আর গৌতম কাকু আর পাচ্ছিল না চালাতে, তাই জন্য এখানে দাঁড়ানো হলো। দাঁড়িয়ে চা ফা একটু খেয়ে নিয়ে তারপরে যাব। আর যেখানটা দাঁড়ালাম খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড, আর এদের পেছনে একটা নার্সারিও আছে, গাছের নার্সারি। কেমন করেছে? ভালো করেছে? লিকার চা দিয়েছে এরকম কাপে, আর শ্রেয়াও লিকার চা খাচ্ছে। লিকার চাটা কেমন? কেমন? দারুণ ছিল, পুরো রিফ্রেশিং। আর যে দোকানদার সে নাকি বললো এটা দার্জিলিং টি, 1600 টাকা কেজি। এত সুন্দর ফ্লেভার না টিটা, দারুণ ফ্লেভার। আর এই ভাঁড়ে দিয়েছে হচ্ছে দুধ চা। ভাতটা কিন্তু দেখতে খুব সুন্দর। ভাঁড়ে দিয়েছে ফ্রেন্ডস। এখন বাজে 9:10। এখন আমরা জাস্ট এসে পৌঁছালাম। আর ভিডিওটা রাস্তায় কোথাও এন্ড করতে পারিনি, কারণ রাস্তায় লাস্টের দিকে একটু জ্যাম ছিল, ট্রাফিক ছিল। আর তোমরা জানো রাত্রিবেলা ভিডিওস করলে ফোন দিয়ে খুব একটা ভালো আসে না, মানে আইফোন ছাড়া। আইফোনে খুব ভালো আসে, ইভেন কি গোপ্রো দিয়েও যদি কেউ ভিডিও করে রাত্রিবেলা খুব একটা ভালো আসে না। তাই জন্য রাত্রিবেলা কোনো ভিডিও সেরকম ভালো শ্যুট করিনি। ভিডিওটা আমি চেয়েছিলাম আমরা বাড়িতে এসে এন্ড করব, তো আমরা বাড়ি ফিরে গেছি এখন 9:10 বাজে। আর তোমাদের আমাদের রিলিজিয়াস এই ট্রিপটা একদিনের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেওয়া চাই, আমি কিন্তু কোনো কথা শুনবো না। সাবস্ক্রাইবটা কেন করে দাও, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আমাদের চ্যানেল। আর যে কোনো রিজনের জন্য এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ওকে, চলো টাটা, বাই বাই, গুড বাই, গুড নাইট।